বলা হয়ে থাকে স্বাস্থ্য সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। নারীদের স্তনরোগ কিংবা পালস, এই দুটি সমস্যাই আমাদের সমাজে এখন অনেকটা গোপন বিষয় হিসেবে দেখা হয়, যার ফলে সময় মতো চিকিৎসা না নিয়ে জটিলতা বাড়িয়ে তোলা হয় অহরহ। অথচ আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এই রোগগুলোর সঠিক সমাধান সম্ভব খুব সহজেই। আজকের আলোচনায় আমরা জানাবো স্তনরোগ, পালস এবং কোলোরেক্টাল সমস্যার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট কোলোরেক্টাল, ল্যাপ্রোস্কোপিক ও জেনারেল সার্জন, স্তনরোগ ও পালস বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রুকসানা পারভীন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় স্তন ক্যান্সার ও পালস প্রতিরোধ ও চিকিৎসা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা স্তন ক্যান্সার নিয়ে শুরুতে একটু আলোচনা করতে চাই, তারপর আমরা পালসের বিষয়ে একটু আসতে চাই। স্তন ক্যান্সারের বিষয়ে যদি বলি, যে নারীদের ক্ষেত্রে আসলে অনেক নারী সচেতন না, কিংবা আসলে কোন সময় আসলে নারীদের বুঝতে পারা উচিত, কিংবা সচেতনতা আসলে কোন জায়গায় থাকা উচিত? আচ্ছা, আমাদের দেশে নারীদের আসলে ব্যাপারটা হচ্ছে যে নিজেরা যে স্তন পরীক্ষা করার ব্যাপারটা এবং ওইখানে কোনো চাকার উপলব্ধি আছে কি না সেটা দেখা, এই ব্যাপারে আসলে একদম পেরিফেরির দিকে, মানে গ্রামাঞ্চলে এরকম কোনো ধারণাই নেই। শুধুমাত্র ব্যথা অথবা হচ্ছে কোনো ধরনের কোনো অবভিয়াস কোনো নিপল ডিসচার্জ বা এই ধরনের কোনো সমস্যা হলেই শুধুমাত্র ওনারা কনসার্ন হন এবং আমাদের কাছে আসেন। কিন্তু আসলে এটা হচ্ছে 15 বছরের বয়সোর্ধ্ব যে কোনো নারীরই ব্রেস্টের নিজের স্তন নিজে পরীক্ষা করার যে ব্যাপারটা, যেটা প্রতি মাসেই করা উচিত, সেই ব্যাপারে খেয়াল রাখা উচিত। এবং সেখানে যদি কোনো নতুন চাকার উপস্থিতি টের পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া আচ্ছা, উচিত। চাকা হলেই কি সেটা টিউমার কিংবা ক্যান্সারের রূপ নিতে পারে, এমন কি কোনো বিষয় আছে? আসলে ব্যাপারটা হচ্ছে যে যে কোনো চাকাই এটা ব্রেস্টের জন্য স্বাভাবিক নয়, কিন্তু যেটা হচ্ছে যে ব্রেস্টে ব্যথা হলেই বরং রোগীরা বেশি কনসার্ন থাকেন, বেশি টেনশন করেন যে এটা মনে হয় কিছু ক্যান্সার হয়ে গেল। আসলে ব্রেস্টে ব্যথা মানেই ক্যান্সার নয়, এটা আমাদের দেশের অনেক নারীদের একটা ভুল ধারণা আছে যে ব্রেস্টে ক্যান্সার মানেই, ব্রেস্টে ব্যথা মানেই ক্যান্সার। আসলে হচ্ছে ব্রেস্টে বরং চাকা হলে সেটা নিয়ে বেশি কনসার্ন থাকা উচিত এবং সেটা নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে সঠিকভাবে এবং সঠিক সময় শরণাপন্ন হওয়া উচিত। আর ব্যথার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ব্রেস্টে ব্যথা নিয়ে যে একদম ক্যান্সারই হয়ে গেল অথবা ডাক্তারের কাছে গেলে ক্যান্সার হয়ে যাবে এই ভয়ে ওনারা অনেক সময় ডাক্তারের কাছে যান না, যেটার আসলে ব্যাপারটা একেবারেই ইললজিক্যাল। তো ব্রেস্টে ব্যথা হোক, চাকা হোক, যে কোনো সমস্যাই হোক, নিজে নিজে বাসায় বসে না থেকে ভয়ে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এবং ব্রেস্টের যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের যে ব্যাপারটা, আমরা ব্রেস্ট ক্যান্সার যতটুকু না আমরা আমাদের দেশের নারীদেরকে আমরা সচেতন করার চেষ্টা করছি, তার থেকে বেশি ওনারা আসলে বেশি ভয়ে বরং অনেকেই ডাক্তারের কাছে শরণাপন্ন হন না। একদমই। যেমন একটা চাকা বা গোটা নিয়ে যখন একজন মহিলা আসেন, ওনাকে যখন আমরা একটা এফএনএসসি অথবা বায়োপসি বা নিডল বায়োপসি এই ধরনের যখন আমরা একটা পরীক্ষা সাজেস্ট করি, ওনারা ধরে নেন যে ওনাদের ক্যান্সার, এবং অনেকে ভয়ে আবার বাড়ি চলে যান যে আমি পরীক্ষা করালেই মনে হয় আমার ক্যান্সার হয়ে যাবে বা ক্যান্সার ধরা পড়বে। সো আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার নিয়ে এত ভয়ে, এটাও একটা কারণ যে মানুষের সচেতনতার অভাব, জ্ঞানের অভাব। জি, আরো ভুল ধারণাও কিন্তু অনেক রয়েছে। আমরা সেই সব নিয়ে আলোচনা করতে চাই। একজন দর্শক রয়েছে ফোনে, আমরা একটু দর্শক ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আমি আফরিন দিনাজপুর থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে একজন নারীর আসলে কত বছর বয়সে গিয়ে স্তন ক্যান্সার আছে কিনা এটা পরীক্ষা করবে, এবং কতদিন পর পর আসলে এটা পরীক্ষা করা দরকার। আর জরায়ু ক্যান্সারের জন্য যেরকম টিকা আছে, স্তন ক্যান্সারের জন্য এরকম কোনো টিকা আছে কিনা? প্রথম প্রশ্ন দর্শকের যে হচ্ছে যে
কোন বয়সের পর থেকে, বয়সের হ্যাঁ। পর থেকে এটা পরীক্ষা করা যায় বা কিছু আসলে পরীক্ষা থেকেও নিজে যে সেলফ এক্সামিনেশন আমরা যেটা বলি যে স্তনে কোনো গোটা বা চাকার উপস্থিতিতে আর পাওয়া যায় কিনা অথবা কোনো অস্বাভাবিক কোনো চেঞ্জ লক্ষ্য করা, এটাই আসলে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 15 বছর বয়সের পর থেকে যে সব নারীরই এটা করা উচিত এবং ইউটিউবে অথবা ইন্টারনেটে অনেক সুন্দর করে সেটা ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরা আছে। সো আপনারা একটা কিছু ভিডিও দেখে সেটা নিজে করে ফেলতে পারেন অথবা আপনাদের বাসার পাশে যে চিকিৎসক আছেন তার কাছে গেলে উনিও সেটা দেখিয়ে দিবেন যে কিভাবে সেটা করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা বা টেস্টের যে ব্যাপারটা দর্শক বলেছেন, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা 35-এর পরে আমরা বলি যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, মানে মা বা খালা বা মায়ের সাইডের কারো যদি ব্রেস্ট ক্যান্সারের কারো হিস্ট্রি থাকে, তাহলে 35 বছরের পরে একবার একটা ম্যামোগ্রাম করে প্রতি 1 বছর বা 2 বছর পর পর ম্যামোগ্রামটা করে নেওয়া যায়, যেটা হচ্ছে খুবই লো ভোল্টেজের একটা এক্সরে, যেটা করলে ব্রেস্টে কোনো চাকা বা ক্যান্সার যেটা হাতেও উপলব্ধি হয় না সেটা বোঝা যাবে। আচ্ছা, ভুল ধারণা অনেকেই আছে, মানে অনেকেরই আছে এই যে ব্রেস্ট ক্যান্সার কিংবা এই চাকা নিয়ে, কিংবা গ্রামের তো অনেকেই বলতেই চান, অনেক নারীরা তো এই বিষয়ে মুখই খোলেন না। এই ভুল ধারণাগুলো কি কি? প্রথম ভুল ধারণা যেটা আমরা খুব বেশি পাই সেটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় চাকা বা গোটা অনেকে মানে নর্মাল মনে করেন যে ব্রেস্ট ফিডিং অবস্থায় বা ব্রেস্ট প্রেগনেন্ট অবস্থায় এরকম চাকা গোটা ব্রেস্টে হতেই পারে। সে সময় যেহেতু নর্মালি হচ্ছে ব্রেস্টে কিছু চেঞ্জেস হয়, যেটা হচ্ছে ব্রেস্টে আকারে বড় হয় অথবা হচ্ছে ফিডিংয়ের সময় কিছু কিছু জায়গায় দুধ জমে জায়গাগুলো একটু আলাদা করে শক্ত হয়ে যেতে পারে, কিন্তু এটার মানেই না যে পার্মানেন্টলি একটা চাকা বা কনসিস্টেন্ট একটা চাকা থাকবে। সো অনেকে মনে করেন যে এটাও নর্মাল, এবং সেই সময় বিশেষ করে প্রেগনেন্ট অবস্থায় এবং ব্রেস্ট ফিডিং অবস্থায় যেখানে ক্যান্সারগুলা বেশ খারাপ রকমের ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার, ওই ক্ষেত্রে রুগীরা বাসায় বসে থাকেন, মনে করেন এটাই স্বাভাবিক। তো মানে একজন মহিলা প্রেগনেন্ট হন বা না হন, একজন মহিলা ব্রেস্ট ফিডিং করেন বা না করেন, ব্রেস্টে যে কোনো ধরনের চেঞ্জ থাকলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমরা এই প্রসঙ্গে আবারও ফিরে আসতে চাই, এখন একটু পায়েসের বিষয়ে আলোচনা করতে চাই, তারপরে এই প্রসঙ্গে চলে আসতে চাই। পায়েস এই বিষয়টা একটা ট্যাবু বলা যায়, আসলে এই বিষয় নিয়ে কেউ কথা বলতে চায় না। আমরা যদি সিনেমা নাটকেও দেখি, এটাকে একটা হাস্যরসাত্মক বিষয় ভাবে উপস্থাপন করা হয়, এটা কি আদৌ ঠিক? অবশ্যই ঠিক। এমনও দেখা যায় মানে হাস্যরসাত্মক উপায় তো ঠিক নয়, মানে এটা অবশ্যই হাস্যরসাত্মক না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন রোগীদের দেখি, দেখা যায় মেয়ে মায়ের সঙ্গে শেয়ার করছেন না অথবা মা মেয়ের সঙ্গে শেয়ার করছেন না। মানে ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক যে আমরা মাথা ব্যথা, জ্বর অথবা যে কোনো ধরনের কাশি, সর্দি, এগুলো যেমন যে কোনো সবার সঙ্গে শেয়ার করতে পারি, পাইলসও একটা খুবই কমন একটা রোগ। আমি বলবো যে সর্দি কাশির মতোই একটা রোগ। আমি সর্দি কাশি সবকিছু শেয়ার করছি, কিন্তু আমরা এই ব্যাপারটা কেন জানি শেয়ার করছি না, বিকজ এটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট পার্টের একটা রোগ, এটা একটা কারণ। কিন্তু যেটা হচ্ছে যে এটা থেকে কিন্তু অনেক সময় রোগীর মানে ভোগান্তির কারণ অনেক বেশি হয়ে যায়, এবং যেটা হয় যে ওনারা তো ফ্যামিলির মেম্বারদের সঙ্গে শেয়ারও করেন না, ডাক্তারদের সঙ্গেও অনেক সময় শেয়ার করতে চান না, অথবা এক্সামিনেশনও ঠিকমতো করতে দিতে চান না। একজন মহিলা রোগী ইভেন আমার একজন মহিলা ডাক্তারের কাছে সঙ্গেও শেয়ার করতে চান না, বা এক্সামিনেশন করাতে দিতে চান না, সেখানে তো পুরুষ ডাক্তার অনেক পড়ে। হ্যাঁ, সেটা তো আরো পরে। সো যাই হোক, যেটাই হোক, যে আসলে পাইলসের ব্যাপারটা যেহেতু চিকিৎসা খুবই সহজ, সো এবং একবার একজন ডাক্তারের শরণাপন্ন হলেই যেহেতু একদম 100% কিউর হওয়া যায়, সো এটা অবশ্যই আসলে লুকানোর কিছু নেই। পাইলস বিষয়টা আসলে কি? পাইলস, ফিস্টুলা আমরা শুনে থাকি, বলে থাকি, অনেকে ট্রিটমেন্ট করে থাকি, একটু বলবেন? আচ্ছা, আমাদের দেশের বেশিরভাগ মানুষের ধারণা যে পায়ুপথের যে কোনো সমস্যাই পাইলস, সেটা ব্যথা হোক, চাকা হোক, এনিথিং, হ্যাঁ, যদি কনস্টিপেশনও হয় এটাও অনেকে পাইলস বলেন। সো আসলে প্রতিটা রোগ আলাদা, হ্যাঁ। তো কমন কিছু রোগ আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে পাইলস বা হিমোরয়েড, আর আরেকটা হচ্ছে ফিশার, হ্যাঁ, যেটা হচ্ছে ব্যথার বিশেষ করে হয় সেটাতে, আরেকটা হচ্ছে টিউমার, আর আরেকটা হচ্ছে ফিস্টুলা। তো প্রতিটা জিনিসই আলাদা এবং তাদের সিমটমসগুলো আলাদা, এবং মানে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে প্রতিটাতেই ব্যথা অথবা রক্তক্ষরণ অথবা চাকা, তিনটা একই সাথে অথবা একটা অথবা দুটা থাকতে পারে। এই উপসর্গগুলো থাকবে নিশ্চয়ই। আমরা এইসব নিয়ে আরো আলোচনা করতে চাই, এবং আসলে বিস্তারিত তো আলোচনা করা অল্প সময়ের মধ্যে সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব আলোচনা করবো। একটা বিরতিতে আমাদের যেতে হবে।
দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে কি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আজকের আলোচনার বিষয় স্তন ক্যান্সার ও পায়েস প্রতিরোধ ও চিকিৎসা। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই ডাক্তার রুকসানা পারভিন। সেটি হচ্ছে আমরা পায়েস নিয়ে কথা বলছিলাম। অনেকেই পায়েস দীর্ঘদিন ধরে অনেকেরই থাকে, পায়েস থেকে কি ক্যান্সার হয়? অনেক ভুল ধারণা আছে, আপনার কাছে একটু জানতে চাই কি কি ভুল ধারণা রয়েছে। অনেকেরই ভুল ধারণা আছে যে পায়ুপথের যে কোনো সমস্যা থেকে এটা বেশি দিন থাকলে সেটা ক্যান্সার হয়ে যাবে। আসলে ক্যান্সার রোগটা হচ্ছে এইসব রোগ থেকে হয় না। পায়ুপথের ক্যান্সার কিন্তু শুরু থেকেই এটা ক্যান্সারই থাকবে এবং সেটার লক্ষণ অনেক ক্ষেত্রে হচ্ছে পাইলসের মতো হতে পারে, কিন্তু পাইলস থেকে ক্যান্সার কিন্তু হয় না। এটা মানুষের অনেক ভুল ধারণা। আচ্ছা, পায়েস বিষয়টা একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই। আচ্ছা, পায়ুপথের যে কিছু ভিতরের দিকে কিছু রক্তনালী যেগুলো হচ্ছে একটু ফুলে গিয়ে বা ডিস্টেন্ডেড হয়ে প্রেসারের কারণে যদি নিচে নেমে আসে তখন সেটাকে আমরা পাইলস বলি। প্রেসার বলতে হয়তো ক্রনিক কনস্টিপেশন, মানে অনেক দিন ধরে পায়খানা কষা হওয়া, অথবা হচ্ছে কিছু লাইফস্টাইলের ব্যাপার, ফুড হ্যাবিটের ব্যাপারও আছে। যেমন অনেকে হচ্ছে স্থূলতা বা যারা মোটা হয়ে যান অনেক বেশি, অথবা হচ্ছে অনেকক্ষণ যদি বসে থাকা হয়, এক্সারসাইজ করা না হয়, ঠিকমতো পানি বেশি করে খাওয়া না হয়, অথবা শাকসবজি খাওয়া না হয়, সেসব ক্ষেত্রে কিন্তু স্টুল পাস করার সময় প্রেসার পড়ে। হ্যাঁ, এবং পায়ুপথেও প্রেসার পড়ে যদি অনেকক্ষণ বসে থাকেন, হ্যাঁ, একটানা কাজ করে যারা, তো তাদের কিন্তু পাইলস হতে পারে। মানে এই বিষয়টাই কি পাইলস? রক্তনালীটা ফুলে যাওয়াটাকেই আমরা পাইলস বলি। তার মানে ওই সময় যদি মানে টয়লেট যদি কষা হয়, পায়খানা যদি কষা হয়, তাহলে রক্ত পড়ে অনেকেরই, অনেকে ভয় পেয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে রক্ত পড়ার অনেকগুলো কারণ আছে। তা সবচেয়ে কমন কারণ হচ্ছে পাইলস, যেটা হচ্ছে রক্তনালী যখন ফুলে যায় এবং রক্তনালীর যে ওয়ালটা, হ্যাঁ, সেটা যখন হচ্ছে পাতলা হয়ে যায় তখন ওই স্টুলের ঘষাতে বা পায়খানার ঘষাতে সেটা একটু টিয়ার হতে পারে এবং সেখান থেকে ব্লিডিং হতে পারে, হতে পারে। আর এছাড়াও ব্যথাও হতে পারে যদি ওইটার থেকে যদি ওখানে একটুখানি ইনফেকশন হলো বা ওই জায়গাটা টিয়ারটা একটু বেশি হয়ে গেল, অথবা হচ্ছে পাইলস নেই কিন্তু কোনো কারণে অনেক বেশি কনস্টিপেশন, মানে অনেক হার্ড স্টুল পাস করার সময় পায়খানা রাস্তার ভিতরের যে চামড়াটা সেটাও ছিঁড়ে যেতে পারে, টিয়ার হতে পারে, সেখান থেকেও ব্যথা হতে পারে, সেটাকে ফিশার বলে। আবার সেটাকে ফিশার বলে। আচ্ছা, পাইলস তো তাহলে খুব সাধারণভাবে ভালো হওয়া যায়, মানে ভালো হয়? আসলে এটা খুবই লোকালাইজড একটা ডিজিজ, মানে ওটা শুধুমাত্র ওই জায়গার একটা ছোটখাটো সমস্যা। এবং কিছু জিনিস, মানে স্বাভাবিক কিছু জিনিস, খাওয়া, লাইফস্টাইল, পানি, এইসব জিনিস ঠিকঠাক করলেই কিন্তু মোটামুটি 80 to 90% জিনিস একেবারে নিজেই ভালো হয়ে যায়। এবং এইসব কিন্তু আসলে রুগীরা মানে এই জিনিসগুলোতে ফোকাস করেন না। ওনারা যারা কনসার্ন থাকেন তারা চিকিৎসকের কাছে যাওয়ার পরে শুধু একটা জিনিসই চান, চিকিৎসক একটা ম্যাজিক ওষুধ দিবেন এবং সেই ওষুধে সোনার সব কিছু ভালো হয়ে যাবে, উনি আবার অনেক বেশি বেশি মাংস খেতে পারবেন, উনি পানি কম খেতে পারবেন, কিছুই হবে না। আসলে কিন্তু তা না। হ্যাঁ, আসলে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল ঠিক করাটা বেশি ইম্পর্টেন্ট ওষুধের থেকে। আমরা অনেক সময় রাস্তায় দেখি যে পাইলস, ফিস্টুলা এসবের জন্য হচ্ছে রাস্তায় হচ্ছে কি বলে ছোট কাগজ টাঙিয়ে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া হয়, এটা কি আদৌ ঠিক? আসলে কবিরাজি ওষুধ? হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে আমাদের মানুষের, আমরা সবকিছু খুব ইজি ফিক্স চাই, খুব সহজ সমাধান চাই। যেমন এই 100-200 টাকার বিনিময়ে এমন একটা ওষুধ চাই যেটা আমার লাইফ চেঞ্জ করে দিবে, আমার মানে সব সমস্যার সমাধান করে দিবে। আমাকে লাইফস্টাইলও ঠিক করতে হবে না, আমার ফুড হ্যাবিটও ঠিক করতে হবে না, আমার কোনো পরীক্ষা নিরীক্ষাও করা লাগবে না। তো এটা হচ্ছে ইজি ফিক্স। তো মানুষ হচ্ছে সারা পৃথিবীর মানুষই আসলে সব সময় অল্প সময় খুব ইজি ফিক্স চায়। তো এই জিনিসটাকে, এই মনোভাবটাকে কাজে লাগিয়ে হচ্ছে যারা অসাধু, যারা মানুষই বলবো, ওরা তো আর চিকিৎসক না, তারা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিড বা হচ্ছে এই ধরনের স্টেরয়েড, মলম টলম এইসব বিক্রি করে, যেগুলোতে যেটা হয় যে পায়খানা রাস্তাটা পুড়ে যায় এবং আলটিমেটলি রোগীর 1 থেকে 2 মাস পরে রোগী আরও বেশি সমস্যার সম্মুখীন হয়। সো এটা আমাদের জন্য আসলে অ্যাজ এ হোল এগুলা কিন্তু আইনগতভাবেও দণ্ডনীয় এইসব বিক্রি করা, কিন্তু এটার আইনের নিচে দিয়ে এইসব কিন্তু চলছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার কাছে, সেটা হচ্ছে যে অনেকের মলদ্বারে ব্যথা হয়,
মলদ্বারে ব্যথা হলে দেখা যায় চিকিৎসকের কাছে যায়, সে কিংবা গরম পানি দিতে বলে। এটা আসলে কি ধরনের সমস্যা? এটা কি পাইলসের মধ্যে পড়ে? আসলে গরম পানি নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে যে পাইপথের অ্যারাউন্ডের যে জায়গাগুলো সেখানে রক্তনালীর খুব ভালো একটা সার্কুলেশন আছে, এবং যখন কুসুম গরম পানিতে যখন সেক নিতে বলা হয়, সেই ভাস্কুলেচারগুলা ওই বেড়ে গিয়ে, মানে রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে ওই জায়গাটা অটোমেটিক্যালি হিলিং হয়ে যায়। কারণ ওই পাইপথের অ্যারাউন্ডের জায়গাটা হিলিং প্রপার্টি খুবই ভালো। সো যেটা আমি বললাম যে আপনি যদি হচ্ছে লাইফস্টাইল ঠিক করেন, আপনার খাওয়া দাওয়া ঠিক করেন, এবং যদি ওখানে কোনো প্রবলেম থাকেও, ইট উইল হিল ইটসেলফ। হ্যাঁ, আচ্ছা। এটা ওইটা ঠিক করতে হবে, কিন্তু যে কারণে হচ্ছে সেই খাদ্যাভ্যাস, সেই লাইফস্টাইল যদি আপনি মেনটেন করতে থাকেন, এটা তো ঠিক হবে না। হ্যাঁ, ওষুধ খেলেও ঠিক হবে না। ওষুধ খেলে ঠিক হ্যাঁ, হবে সো না। ওই গরম পানির ব্যাপারটা যেটা বলছেন, এটা খুবই হেল্পফুল একটা জিনিস। যে কোনো টিয়ার বা এরকম ইরোশন বা যে ধরনের পায়খানা রাস্তার ভিতরে চামড়া ছিলে যাওয়া বা এইসব কিছু, অথবা পাইলসও, এগুলো সবই কিন্তু এটাকে হিলিং করতে হেল্প করে। সে কারণেই ডক্টর সেটা এটা suggest করেন, জি। নিশ্চয়ই। আমরা একটু আবারও ব্রেস্ট ক্যান্সারের দিকে আসতে চাই। আসলে ক্যান্সার না, মানে সচেতনতার বিষয়ে আসলে কথা বলতে চাই। আমি যদি বলি অপারেশনের ক্ষেত্রে, ব্রেস্ট এবং পাইলস দুটোই অপারেশনের ক্ষেত্রে অনেকে অপারেশন করতে চান না, কিংবা যেটা আপনি বললেন ভুল ধারণা থেকে অনেকেই আসেন না। তো অপারেশন করাটা কি খুব ভয়ের? পেশেন্টদের কি খুব ভয় পাওয়ার কারণ রয়েছে? আচ্ছা, দুই ধরনের ক্ষেত্রে মানে বিশেষ করে ব্রেস্ট টিউমারের কথা আমি যদি বলি, যে কিছু ভালো টিউমার আছে যেগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার, মানে যেগুলো ব্রেস্ট ক্যান্সার নয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের চাকা বা গোটা, যেগুলা অনেক সময় হচ্ছে আমরা সাইজটা অনেক বড় হয়ে গেলে সেক্ষেত্রে আমরা বাধ্য হয়ে অপারেশন করি। আর আরেকটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের যে কিছু, সব কিছুতেই কিন্তু সার্জারির রোলটা কিন্তু খুবই কম। মানে অনেকে মনে করেন যে উনি তো সার্জন, ওনার কাছে গেলেই উনি কেটে ফেলবে, সব কিছু কেটে ফেলবে। হ্যাঁ হ্যাঁ। তো এই ব্রেস্ট ক্যান্সার হোক অথবা হচ্ছে ব্রেস্ট টিউমার হোক, এটা যদি রিমুভ করতে হয়, এটা খুবই ছোট্ট একটা সার্জারি লাগে। ইটস নট দ্যাট যে ব্রেস্ট কেটে ফেলা বা কিছু। ব্রেস্ট ক্যান্সারও ইভেন এখন ব্রেস্ট পুরো একটা কেটে ফেলার ট্রেন্ডটা কিন্তু এখন চলে গিয়েছে। এখন হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি এবং বিভিন্ন ধরনের থেরাপি এত বেশি উন্নত যে ব্রেস্ট ক্যান্সার একদম ছোট করে একেবারে মানে একদম মানে অনেক সময় হাতেও পাওয়া যায় না, এই অবস্থায় নিয়ে এসে তারপর আমরা শুধুমাত্র ওই জায়গাটার একটুখানি অংশ, ব্রেস্টের খুবই ছোট্ট একটা অংশ আমরা রিমুভ করি, ঠিক আছে, এবং পুরো ব্রেস্ট কিন্তু তার আসল সৌন্দর্যে কিন্তু বহাল থাকে। তো এটা অনেকে মনে করেন যে আমি সার্জনের কাছে গেলেই, সেটা যাই হোক, ব্যথা হোক, চাকা হোক, ক্যান্সার হোক, হোয়াটএভার, গেলেই মনে হয় কেটে ফেলবে। এটা কিন্তু মানুষের খুবই ভুল ধারণা। এখন আর ওইভাবে কোনো ড্রাস্টিক কোনো সার্জারি করা হয় আচ্ছা, না। আমি নিজে জানার জন্য পুরো ট্রিটমেন্ট প্রসেসটায় কত সময় লাগতে পারে? কারো যদি এরকম চাকা হয়, কিংবা আপনারা যদি ধরতে পারেন ক্যান্সার হয়েছে, জি। তাহলে পুরো প্রসেসটায় কত সময় লাগতে পারে? এটা ডিপেন্ড করে। যদি হচ্ছে নর্মাল মানে কোনো বিনাইন টিউমার যদি হয়, যেটা ক্যান্সার না, এই ধরনের কোনো টিউমারে অপারেশনের জন্য আসলে একদিনই যথেষ্ট। একদিন রুগীর হচ্ছে একদিন হাসপাতালে ভর্তি থেকে সেটা অপারেশন করা, সেটাই যথেষ্ট। এটা খুবই মানে অপারেশনের পরপরই রুগী স্বাভাবিক যে কোনো কাজকর্মই করতে পারবেন অপারেশনের পরপরই। এবং যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে এটা একটু সমস্যাপেক্ষ ব্যাপার। কেমোথেরাপির ডোজেস থাকে, কেমোথেরাপির ডোজেস হচ্ছে 20-21 দিন পর 4টা বা 6টা ডোজ এরকম শেষ করে আমরা একটা ছোট্ট একটা সার্জারি করি, সেটাও 2-3 দিনের বেশি না। এবং অনেকে মনে করেন এই মনে হয় জীবন গেল, এবং হচ্ছে একদম সারা বছর মনে হয় শুধু ক্যান্সারের চিকিৎসাতেই করা থাকবে। আসলে এমন না। আমরা দেখি যে ঢাকার বাইরে থেকে রোগীরা আসেন, এসে কেমোথেরাপি নেন, নিয়ে হচ্ছে মার্কেটে গিয়ে শপিং টপিং করে আবার বাড়ি যান। সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু হচ্ছে খুব সহজ স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায়। ব্যাপার, জি। আচ্ছা, আমি একটু সংক্ষেপে জানতে চাই, পাইলসের ক্ষেত্রেও কি একই রকম অপারেশনের বিষয়গুলোতে অনেকেই ভয় পান? না, এটাও ঠিক না। কারণ হচ্ছে পাইলসে এখন অত্যাধুনিক কিছু চিকিৎসা ব্যবস্থা আছে, যেমন হচ্ছে স্ট্যাপলিং ডিভাইসেস, তারপর লেজার, এই ধরনের অনেক ধরনের আছে, যেখানে অনেকে মনে করেন যে পাইলসে অপারেশন করলে হচ্ছে ব্যথায় মনে হয় একদম বিছানায় শুয়ে পড়বেন বা এরকম কিছু না। এখন ব্যথানাশক ওষুধ এবং হচ্ছে যে প্রসিডিউরসগুলো বা টেকনিক্সগুলো, আমরা যে টেকনোলজিসগুলো ইউজ করি, সেগুলোতে কিন্তু কোনো ব্যথাই হয় না। এবং যারা হচ্ছে যারা জব করেন, তাদের জন্য আমরা বলি যে 3 দিন ছুটি নিয়েই উনি হচ্ছে একদিন অপারেশন করে বাকি 2 দিন বাসায় রেস্ট নিয়ে চতুর্থ দিনে অফিস জয়েন করতে পারবেন। সো অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। তা আমরা এখানে ভয়ের কিছু নেই। আপনি যেটা লেজারের কথা বলছিলেন, অপারেশন ছাড়াও কি এটা এসব করা যায়?
অপারেশন আসলে লেজারও একটা অপারেশন, লেজারও একটা operation, বাট right. যেটা হচ্ছে যে এখানে ইনজুরিগুলো কম হয়, অপারেশনের পরবর্তী যে ব্যথা বা ডিসকমফোর্ট সেগুলো অনেক কম হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং আপনাকে পরামর্শ অনেক দেওয়ার জন্য। ধন্যবাদ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে এই ছিল আমাদের আজকের মতো, সঙ্গেই থাকুন।